পহেলগামের বৈশারণ উপত্যকায় ২৬ জনের নির্মম হত্যাকাণ্ডের পর ১৪ দিন কেটে গেছে, কিন্তু জঙ্গি রহস্যের পর্দা কি উঠল? আর এই বিষয়ে ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনের পর দেশময় শুরু হয়েছে হইচই। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে পর্যটক বা অসামরিক জনতার উপরে যে একটা আক্রমণ হবে এমন খবর আগে থেকেই গোয়েন্দা সূত্রে পাওয়া গিয়েছিল। আরও ভয়ঙ্কর কথা, যে ৪ জঙ্গি এই কাণ্ড ঘটিয়েছে তারা ওই বৈশারণ বা পহেলগামে ৪-৫ দিন ধরে ঘাঁটি গেড়ে বসেছিল বলে ওই প্রতিবেদনে খোলাসা করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে তাদের কাছে আফগানিস্তানে ফেলে যাওয়া ন্যাটোর আধুনিক অস্ত্রশস্ত্রও ছিল। এই প্রতিবেদন প্রকাশের আগে বা পরে না স্বরাষ্ট্রমন্ত্রী না প্রতিরক্ষা মন্ত্রী কেউই এই ঘটনার দায় নেননি। এই বিষয়ে একেবারে নিশ্চুপ তারা। চুপ গোটা মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আর আমাদের গদি মিডিয়া তো এখন এসব প্রশ্ন তোলাকে রীতিমতো অপরাধের পর্যায়ে নিয়ে ফেলেছে। তাই তারা কিন্তু এই খবরটাকে কার্যত বয়কট করে দিয়েছে। আর সেই জন্যই আজকের এই এপিসোডে এই চাঞ্চল্যকর খবরটি আপনাদের সামনে তুলে ধরব। প্রাসঙ্গিকভাবেই উঠে আসবে ৬ বছর আগে পুলওয়ামার সেই ঘটনার কথাও। ওই মারাত্মক সন্ত্রাসবাদী হামলার পেছনেও ছিল স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকেরই গাফিলতি। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে, কারণ প্রকৃত সত্য জানা এবং জানানো এই সময় আমাদের সবার দায় এবং দায়িত্ব। আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। চাইলে মাসে মাত্র ২৯ টাকা খরচ করে জয়েন শব্দটিকে ঢুকে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। তাতে আমার সব ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে একটা মহা ফুর্তির ভিডিও দেখাই। কেউ এরকম সময় ঘরে বসে ফুর্তি করতেই পারেন, কিন্তু দেশের নিরাপত্তা কর্মীদের পাশে নিয়ে এরকম কাণ্ড করতে কিন্তু বেশ বুকের পাটা লাগে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি খুব ভাইরাল হয়েছে। তবে এটা কোনো ফেক ভিডিও নয়, একেবারে জলজ্যান্ত বিজেপি নেতার একটি ফুর্তির ভিডিও। মোটামুটি ১ মিনিটের এই রিলটি বানিয়েছেন জম্মু এবং কাশ্মীরের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং জাতীয় কর্মসমিতির সদস্য রবীন্দ্র রায়না। বরফ ভেঙে ছুটে আসছেন তিনি একেবারে হিরোর মতো। তার পেছনে ১০-১২ জন ভারতীয় সেনাও ছুটে আসছে। কিন্তু সহজ প্রশ্ন হচ্ছে, এটা কি ফুর্তির রিল বানানোর সময়? দেশের মধ্যে ঢুকে ৪ সন্ত্রাসবাদী ২৬ জনকে হত্যা করলো, এখনো তাদের ধরা যায়নি। গোটা দেশ এ নিয়ে শোকস্তব্ধ। আর এখনই এতটা বাড়াবাড়ি, তাও আবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রেখে। অবশ্য এই বিষয়েও তার নেতা নরেন্দ্র মোদী একেবারে সামনে থেকে এর নেতৃত্ব দিচ্ছেন। গত ১২-১৩ দিনে ঠিক কতবার তিনি ঝলমলে পোশাক বদল করেছেন তা গুনে দেখতে গেলে চোখ কপালে উঠে যাবে। আর সেই সঙ্গে প্রতিদিন রঙিন নানা ইভেন্ট তো আছেই। সৌদি আরব থেকে ফিরে আসার প্রথম ৪৮ ঘন্টা ছাড়া প্রধানমন্ত্রীকে শোকের মুডে আদৌ কেউ দেখেছেন কি? বলিউডের তারকাদের মঞ্চেই হোক বা রাজনৈতিক মঞ্চে, সর্বত্র তাকে দেখা যাচ্ছে বেশ হাসি খুশি শরীফ মেজাজেই। এটা দেখে মনে হতেই পারে দেশে বোধহয় মোদির অমৃতকাল চলছে। মোদির অমৃতকালের অন্যতম সেরা ডায়লগ হলো, ঘর মে ঘুস কে মারেঙ্গে। ये हमारा सिद्धांत है, हम घर में घुस के मारेंगे। তো আমাদের ঘর মে ঘুসকে যারা ২৬ জনকে মেরে দিয়ে গেল, তাদের চরম শাস্তির জন্য অধীর আগ্রহে এখন অপেক্ষা করছে গোটা দেশের মানুষ। এ বিষয়ে প্রধানমন্ত্রী বা তার মন্ত্রিসভার প্রত্যেকের মুখে এখন লিউকোপ্লাস্ট, কারণ এ নিয়ে এখনো তাদের হাতে বলার মতো কিছু আসেনি। তবে বলার মতো একটি প্রতিবেদন এনেছে ইন্ডিয়ান এক্সপ্রেস নামের দৈনিক ইংরাজি সংবাদপত্রটি। এই প্রতিবেদনে স্থানীয় প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, ঘটনার বেশ কয়েকদিন আগেই গোয়েন্দা দপ্তরের কাছে এমন খবর ছিল যে পর্যটক এবং অসামরিক জনতার উপরে জঙ্গি হানা হতে পারে।
এখানে মনে করিয়ে দেওয়া দরকার, কাশ্মীরে ওমর আবদুল্লার সরকার থাকলেও পুলিশ প্রশাসন বা নিরাপত্তার বিষয়টি তাদের হাতে নেই। কাশ্মীর উপত্যকা এখন কেন্দ্রশাসিত অঞ্চল, সুতরাং ওখানকার নিরাপত্তা, পুলিশ সমস্ত বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে। তাছাড়া বিপুল পরিমাণে সেনাবাহিনীও মোতায়েন রয়েছে ওখানে। তাই রাজনাথ সিংয়ের প্রতিরক্ষা মন্ত্রকও কিন্তু দায়িত্ব এড়াতে পারে না। গোয়েন্দাদের কাছে যখন এমন জঙ্গি হানার খবর আসে, তৎক্ষণাৎ পুলিশ এবং প্রশাসন তৎপর হয়ে যায়। স্থানীয় প্রশাসন এবং প্রশাসনিক আধিকারিক সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, পর্যটক এবং অসামরিক জনতার উপর আক্রমণের খবরটা পেয়েই তারা ভেবেছিলেন কোনো হোটেলে হামলা হতে পারে। ফলে শ্রীনগরের ডাল লেক এবং মুঘল গার্ডেনের আশপাশের এলাকায় 10-12 দিন ধরে ব্যাপকভাবে চিরুনি তল্লাশি করা হয়েছিল। অথচ এর মধ্যেই অন্য একটা ঘটনা ঘটে, যা ওই হামলার পরে জানতে পেরেছে কাশ্মীর প্রশাসন। ঘটনাটি হলো, পহেলগাঁও উপত্যকার 2 স্থানীয় কাশ্মীরি জঙ্গি এর মধ্যে আটারি সীমান্ত পার হয়ে পাকিস্তানে গিয়েছিল, কিন্তু তাদের ফিরে আসার খবর প্রশাসনের কাছে ছিল না। অথচ তারা কিন্তু ফিরে এসেছিল। সঙ্গে ছিল পাকিস্তানে প্রশিক্ষিত আরো 2 জঙ্গি। অবশ্যই তারা আটারি সীমান্ত ধরে বৈধ পথে ফেরেনি। আর তার থেকেও ভয়ানক খবর হলো, তাদের কাছে ছিল অতি আধুনিক অস্ত্রশস্ত্র। আফগানিস্তান থেকে আমেরিকা এবং ন্যাটো বাহিনী চলে যাওয়ার পরে তাদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র তালিবানরা কবজা করে। সেখান থেকেই বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হাতে চলে যায় ওই সব অস্ত্র এবং গোলা বারুদ, এবং সঙ্গে আরো আধুনিক যুদ্ধের উপকরণ। ওই সংবাদপত্রের রিপোর্ট বলছে, এই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়েই রীতিমতো 4 থেকে 5 দিন ধরে তারা পহেলগামে আত্মগোপন করেছিল। তাহলে স্থানীয় পুলিশ প্রশাসন বা সেনা গোয়েন্দারা বিষয়টি জানতে পারলেন না কেন? এখানে একটা টুইস্ট আছে। ওমর আবদুল্লার সরকার কাশ্মীরের জনতার সরকার। এলাকার মানুষ ভোটে ওমর আবদুল্লাকে সরকারে এনেছেন, কিন্তু পুলিশ প্রশাসন এখন দিল্লির অধীনে। অর্থাৎ পুলিশ প্রশাসনে যারা উচ্চ পদে রয়েছেন বা অন্য রাজ্যের ক্যাডার থেকে এসেছেন, কাশ্মীরের ক্ষেত্রে তারা অনেকটাই কম ওয়াকিবহল। তাদের আনা হয়েছে অরুণাচল, আন্দামান নিকোবর, গোয়া এবং কেন্দ্রশাসিত বিভিন্ন এলাকা থেকে। সাধারণত স্থানীয় সরকারের ক্ষেত্রে তাদের সঙ্গে জনতার যোগাযোগ অনেকটাই বেশি থাকে। ফলে কোনো অঞ্চলে নতুন কেউ এলে তার খোঁজ খবর অনায়াসে পাওয়া যায়। বিশেষ করে কাশ্মীরের মতো এমন স্পর্শকাতর অঞ্চলে ওই গোয়েন্দা নেটওয়ার্ক অত্যন্ত জরুরি। তাছাড়া ওই দুর্ঘটনার পর গোটা কাশ্মীরের জনতা পথে নেমে বিক্ষোভ দেখিয়ে বুঝিয়ে দিয়েছে তারা এই জাতীয় উগ্রপন্থার ঘোর বিরোধী। ওই দিন দুপুরে তাই হত্যাকাণ্ডের পরেই স্থানীয় স্তরে পহেলগামে এবং বৈশারণ উপত্যকায় মানুষ রীতিমতো বিক্ষোভে ফুটছিলেন। তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় তারা তখনই বুঝে যান এই ষড়যন্ত্র তাদের আবার নতুন করে বিপদের সামনে ফেলতে চলেছে। এখানে একটু বলে নিই, গত কয়েক বছর ধরে কাশ্মীরে পর্যটকের সংখ্যা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল, একেবারে পুরনো আমলের কাশ্মীরের মতোই। গত বছরের হিসেবে কাশ্মীরে এসেছিলেন প্রায় 2.5 কোটি পর্যটক। এবার তা 3 কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছিল। স্বাভাবিকভাবেই কাশ্মীরের জনতার সঙ্গে পর্যটকদের মানসিক মেলবন্ধন আগের চেয়ে আরো দৃঢ় হচ্ছিল। অর্থাৎ 4 জঙ্গি পহেলগামের মতো জায়গায় অনায়াসে 4-5 দিন কাটিয়ে ফেলল, আর প্রশাসন তার কোনো খবর পেল না। গোয়েন্দা সূত্রে জঙ্গি হানার আগাম খবর পাওয়া সত্ত্বেও পহেলগাম বা বৈশারণ উপত্যকায় কোনো নিরাপত্তা রক্ষী রাখা হলো না। অথচ কাশ্মীরে গেলে পর্যটকেরা যে শুধু ডাল লেক বা মুঘল গার্ডেন ঘুরেই ফিরে আসেন তা তো নয়, তারা অবশ্যই গুলমার্গ, সোনমার্গ এবং পহেলগামেও যান। অথচ পর্যটকদের উপরে হামলা হতে পারে এরকম আগাম ইন্টেল অ্যালার্ট পাওয়ার পরেও তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা যে করা হয়নি তা এখন একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। 4-5 দিন ধরে স্থানীয় 2 জঙ্গির সঙ্গে পাকিস্তানি 2 জঙ্গি অস্ত্রশস্ত্র নিয়ে ওই অঞ্চলে রীতিমতো রেইকি করেছিল, এবং ওই দিন স্থানীয় 2 কাশ্মীরি জঙ্গি
পর্যটকদের রীতিমতো উৎসাহ দিয়ে ওই অঞ্চলে নিয়ে আসে। কিন্তু হত্যাকাণ্ডটি ঘটায় পাকিস্তানের 2 জঙ্গি। তদন্তের অনেক খুঁটিনাটি ছাড়াও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের মূল কথাটি হলো 2 কাশ্মীরি জঙ্গি অনায়াসে আটারি সীমান্ত পার হয়ে পাকিস্তানে গিয়েছিল। সেখান থেকে আরও 2 জঙ্গিকে সঙ্গে নিয়ে তারা পহেলগামের উপত্যকায় আসে। 4-5 দিন ধরে তারা পুরো জায়গাটা জরিপ করে এবং একটি নির্দিষ্ট দিন ঠিক করে তারা নিরীহ পর্যটক এবং স্থানীয় এক ঘোড়াওয়ালাকে হত্যা করে। ছন্দে ফেরা কাশ্মীরকে বিপদে ফেলার জন্যেই পাকিস্তানি জঙ্গিদের যে পরিকল্পনা তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের লক্ষ্যই ছিল কাশ্মীরের জনতা সম্পর্কে ভারতের অন্যান্য রাজ্যের মানুষকে খেপিয়ে তোলা এবং একই সঙ্গে গোটা দেশে হিন্দু মুসলমানের সম্পর্ককে আরো বিষিয়ে তোলা, যাতে ভারতের ভেতরেই একটি অস্থিরতা তৈরি হয়। 6 বছর আগে পুলওয়ামার ঘটনাটা মনে করে দেখুন। ওখানেও 300 কেজি RDX ভরা গাড়ি নির্বিবাদে ঘুরে বেরিয়েছিল বেশ কয়েকদিন ধরে। কোথা থেকে এলো এই বিপুল পরিমাণ বিস্ফোরক, তাকে এখনো জানা গেছে? এমনকি যে রাস্তা দিয়ে সেনাদের যাওয়ার কথা সেই রাস্তাটিও স্যানিটাইজ করা হয়নি। চূড়ান্ত গোয়েন্দা ব্যর্থতা ছাড়া ওই হামলার ঘটনা ঘটতেই পারত না। অথচ সেবারও কিন্তু দায়ী করা হয়নি কাউকে, কারো শাস্তির ব্যবস্থা হয়নি। সেদিনের 40 জন জওয়ানের মৃত্যুর পরে যদি এই ঘটনার ময়না তদন্ত করে গাফিলতির জায়গাগুলো ভরাট করার চেষ্টা করা হতো, তাহলে হয়তো পহেলগামের ঘটনাটি আটকানো যেত। পাঠানকোট, উরি, পুলওয়ামা এবং পহেলগাম অমিত শাহের ব্যর্থতার ক্রোনোলজি। তারা ছাড়াও কাশ্মীরের কয়েক লক্ষ নিরাপত্তা কর্মী এবং সেনাবাহিনীর মোতায়েন সত্ত্বেও ব্যর্থতার দায় কেন নেবেন না প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তার পক্ষে একটা সুখবর, তার পরম মিত্র গৌতম আদানির আমেরিকার ঘুষ দেওয়ার অপরাধের মামলাটি এখন মিটমাট মানে সেটিং এর পথে। ব্লুমবার্গ এরকমই একটি খবর প্রকাশ করেছে। এ নিয়ে খুব শিগগিরই কোনো একটি এপিসোড অবশ্যই করব। তবে পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের পরেও প্রধানমন্ত্রী মোদীর মৌনী অবস্থানের প্রেক্ষিতে আদানির খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাই ডিয়ার ফ্রেন্ড, ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের এই উত্তেজনার মধ্যে কোনো পক্ষেই নেই। রাশিয়া নিজে 2 বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পরে নরেন্দ্র মোদীকে উপদেশ দিয়েছে ভারত যেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধে না জড়ায়। পুতিন নিজে মোদীকে ফোন করে বলেছেন তারা ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে তৈরি। আর মহাশক্তিধর চীন, তারা তো প্রকাশ্যেই ওকালতি করেছে পাকিস্তানের সার্বভৌমত্ব নিয়ে। তাহলে বিদেশ নীতিতে ভারতের হাতে রইল কি? হাতে রইল পেন্সিল, মানে ব্যর্থতা। আগাম খবর পেয়েও পর্যটকদের উপর হামলা রুখতে না পারার গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা, আর বৈদেশিক নীতির ফলে বিশ্ববাজারে প্রায় বন্ধুশূন্য হয়ে যাওয়ার ব্যর্থতা। এই অবস্থায় নিজের সমস্ত ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে দেশকে শক্তিশালী করার কাজটা কি সঠিকভাবে করতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তার আচরণ এবং কর্মপদ্ধতি কি সেই ইঙ্গিত দিচ্ছে? এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।